ভিতরে যাওয়ার পর সুইটিকে দেখে তো আমি একদম ভয় পেয়ে গেলাম। ওর মুখটা কালো হয়ে গেছে। আমাকে দেখে ও আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর অবস্থা দেখে এখন আমার নিজেকে নিজে বকা দিতে ইচ্ছে করছে। ইস, কি অবস্থা হয়েছে ওর! কেন যে আমি ওকে না করতে গেলাম? আমি সুইটির বেডের পাশে বললাম, তা কেমন আছো তুমি? স্যার, অনুরোধ করছি আপনি এখান থেকে চলে যান। আপনাকে দেখলে আমার অনেক কিছু করতে মন চায়। প্লিজ আপনি এখান থেকে চলে যান। আমি চলে গেলে তুমি বুঝি খুব খুশি হবে? খুশি হব কিনা তা জানি না, তবে যাকে এই মন চায় তাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আপনি বলেন এখন আমি কি করব? আমি যে নিজের কাছে হেরে গেছি, কাউকে ভালোবাসতে গিয়ে আমি হেরে গেলাম। ভাবিনি কখনো এমন কিছু হবে, কিন্তু হয়ে গেল। আমি সুইটির মুখে হাত দিয়ে বললাম, এত কথা বলতে তোমাকে আমি বলেছি, একটু চুপ থাকতে পারো না? কিভাবে আমি চুপ থাকবো বলেন? আপনার কাছে থাকলে আমি নিরাপদ থাকি। আর নইলে মন চাই এসব পাগলামো কেউ করে বলো? আমি কি মরে গেছিলাম যে তুমি বিষ খেয়েছ? জীবনের প্রথম কারো কাছে কিছু চেয়েছি, কিন্তু আফসোস সেটা পাইনি। এখন আপনি বলেন আমার কি করার আছে? চেয়েছি ভালোবাসা, পেয়েছি কষ্ট। হয়নি সুখের ঠিকানা, পেয়েছি শুধু মন ভরা কষ্ট। যার কাছে যেতে চেয়েছিলাম সে দূরে সরিয়ে দিল। আমি সুইটির হাত ধরে বললাম, আমি তোমাকে কি কখনো বলেছি যে আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না? তোমার মতো কিউট একটা মেয়েকে না করলে নিজেকে খুব অপরাধী মনে হবে, কিন্তু আমাকে তুমি সেই সময়টুকু দিলে না। আমার বাইরের চেহারা দেখে বুঝে গেছো তুমি যে আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু ভিতরের মনটা তো একটু বুঝলে না। আমি তোমার বাবার জন্য শুধু তোমাকে না করেছি, আর এখন তোমার বাবা বলেছে তোমাকে না ছাড়ার জন্য। সুইটি আমার হাত সরিয়ে দিয়ে বলল, তো এখানে কি করেন? চলে যান এখান থেকে। আমার বাবা বলেছে দেখেই এখানে আসছেন, নইলে তো ঠিক আসতেন না। সরি সুইটি, প্লিজ মাফ করে দাও। আর ভুলেও এমন কিছু করবে না। আমি সব সময় তোমার পাশে আছি। খপ করে সুইটি আমার হাত ধরে বলল, আমাকে ছেড়ে যাবেন না তো? আর একবার যদি আমাকে ছেড়ে যান তাহলে আমি সত্যি সত্যি মারা যাব। এভাবে বলতে নেই, আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে ছেড়ে আর কখনো যাব না। আপনার কথা শুনে আমার যে কতটা খুশি লাগছে স্যার, তা বলার বাহিরে। আপনাকে একটু জড়িয়ে ধরবো স্যার? এই না, একদম না। আগে তুমি সুস্থ হয়ে নাও, পরে যত ইচ্ছা তত ধরিও, আমি না করব না। হাতটা তো ধরতে দিবেন স্যার। আমি সুইটির দিকে তাকিয়ে বললাম, এখন কোনো পাগলামো করা লাগবে না। বলছি না আগে সুস্থ হয়ে নাও, পরে সব কিছু দেখব। এর মাঝেই দরজা ঠেলে আমার অফিসের ম্যাডাম আর স্যার ভিতরে ঢুকে গেলেন। উনাদের দেখে আমি এক কোণায় দাঁড়িয়ে গেলাম। ম্যাডাম আমাকে দেখে চোখ ঘুরিয়ে একবার তাকালো। ম্যাডামের তাকানো দেখে আমি মাথা নিচু করে ফেললাম, না জানি এখন আবার কি বলে ফেলে। ম্যাডাম সুইটির পাশে বসে জিজ্ঞেস করলো, তুই আমার ছোট বোনের মতোই, তোরও কিছু হলে সবার আগে আমাকে বলিস, আর তুই নিজে নিজেই এমন সিদ্ধান্ত নিয়ে নিলি কেন সুইটি? আমি তোর বড় বোন, আমি কি ছিলাম না? ম্যাডামের কথা শুনে সুইটি আমার দিকে তাকালো। আমি চোখের ইশারায় বুঝিয়ে দিলাম যে আমার সম্পর্কে ও যেন কোনো কিছু না বলে। আর আমার কথা মতো সুইটি ম্যাডামকে দু চার কথায় বুঝিয়ে দিল। স্যার আমাকে ভিতরে দেখে বললেন, তা বাবা তুমি এখানে কি করছো? স্যার, ও তো আমার ছাত্রী, এই জন্য ওকে দেখতে এসেছি আমি, এর বাইরে অন্য কিছু না। ও আচ্ছা, এই কথা। এক কাজ করো তুমি, আমি এখন চলে যাব। আমার মেয়েকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসবে, ও আবার একা একা যেতে ভয় পায়। আচ্ছা স্যার, ঠিক আছে। এই কথা বলে স্যার বেরিয়ে গেলেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাডাম আর সুইটির কথা শুনছি। সব শেষে ম্যাডাম বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম সুইটি। যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবি, আর আবার যদি উল্টাপাল্টা কিছু করিস না, তোরও খবর আছে। ম্যাডাম দাঁড়িয়ে আমাকে বলল, তুই চল। ম্যাডাম রুম থেকে বের হতেই সুইটি আমাকে ডেকে বলল, ওগো স্যার, আপনি একটু শুনে যান। সুইটির ডাক শুনে আমি ওর সামনে গিয়ে বললাম, তা ওগো আবার কি ডাক? এবার সুইটি একটু লজ্জা পেয়ে বলল, জান স্যার, এসব বলা যাবে না, লজ্জা করে। স্বামী তার স্ত্রীকে ওগো বলে ডাকে, আপনি বুঝি জানেন না? আমি তাই বলছি। হায় হায় রে পাগলি মেয়ে। আচ্ছা, আমি বরং ম্যাডামকে দিয়ে আসি, তুমি থাকো কেমন? স্যার, আপনার মানিব্যাগটা একটু দেন তো। কি করবে? আরে দেন না। আমি সুইটির কথা মতো আমার মানিব্যাগ ওর হাতে দিলাম। সুইটি মানিব্যাগের ভিতরে কিছু টাকা ঢুকিয়ে আমার হাতে দিয়ে বলল, আমি জানি স্যার আপনার পকেটে 1 টাকাও নেই। আপনার মুখ দেখেই আমি সব কিছু বলতে পারি। আমি চাই না আপুর সামনে আপনার মাথা নিচু হোক। আমি আপনার বয়ফ্রেন্ড, আমি সবসময় আপনার ভালো কিছু চাইব। এখন যান, আর রাতে কিন্তু সময় মতো আসবেন, নইলে আপনার খবর আছে। আমি সুইটির কথা শুনে বললাম, তোমাকে আজও আমি ভালো করে চিনতে পারিনি। এতটা ভালো কেন বলো তুমি? আমি যা মনে করি তার থেকেও আরও ভালো কিছু হয়। সব কিছু আপনার জন্য। এখন আপনি যান, নইলে আপু আপনাকে বকা দিবে। যদি আপু আপনাকে কিছু বলে আমাকে শুধু বলবেন, ঠিক আছে? সুইটিকে আর কিছু না বলে বের হয়ে গেলাম। বাহিরে গিয়ে দেখি আঙ্কেলের সাথে ম্যাডাম কথা বলছে। ম্যাডাম আমাকে বের হতে দেখে আঙ্কেলকে বলল, তাহলে আমি আজকে গেলাম, আর সুইটির খেয়াল রাখবেন। ম্যাডামের পিছনে পিছনে আমিও মাথা নিচু করে বের হয়ে গেলাম। চাকরি করতে গেলে যে কতজনের মন রাখতে হয় তা বলার বাইরে। এই তো স্যার বলে গেলেন যেন আমি ম্যাডামকে বাসায় দিয়ে আসি, আর এখন আমাকে তাই করতে হচ্ছে। হাসপাতাল থেকে বের হয়ে জিজ্ঞেস করলাম, ম্যাডাম আপনি কি দিয়ে যাবেন? ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, সুইটির সাথে তোর এত কিসের কথা?
ম্যাডাম, ও তো আমার ছাত্রী, ওকে জাস্ট দেখতে এসেছি আমি, এর বাইরে অন্য কিছু না। তুই আমাকে শিখাস না, আমি কি ছোট বাচ্চা? সাবধান, আমার বোনের থেকে দূরে থাকিস। তুই বস্তিতে থাকিস আর বস্তিতে থেকে আমার বোনকে বিয়ে করার স্বপ্ন দেখিস। এসব দেখা বাদ দে। আর বইগুলোর কি খবর? আমি মাথা নিচু করে বললাম, শেষ করে ফেলবো ম্যাডাম। শেষ করতে পারলেই হলো, এখন একটা রিক্সা ডাক দে। ম্যাডামের কথা মতো আমি তাই করলাম। এতক্ষণ ম্যাডামের দিকে আমার নজর পড়েনি, উনি অফিস থেকে বাড়িতে যাননি মনে হচ্ছে। এখনও আমার দেওয়া শার্টটা পরে আছেন, তবে আমার শার্ট পরাতে উনাকে বেশ সুন্দর লাগছে। উনি যদি জানতে পারেন যে আমি উনার দিকে তাকিয়েছিলাম, তাহলে আমার 12টা বাজিয়ে ফেলবে। রিক্সা আসতেই আমি বললাম, ম্যাডাম, আমি কি আপনার পিছনে পিছনে অন্য রিক্সা নিয়ে আসব? ম্যাডাম রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আমি তোরে এই কথা বলছি, সবসময় এত বুঝিস কেন? নে আমার ব্যাগটা ধর, আর দেখিস ওখান থেকে কিছু চুরি করিস না, তোদের দিয়ে আবার বিশ্বাস নেই। ম্যাডামের কথা শুনে অনেক রাগ হলো, কিন্তু কি আর করব, উনি আমার অফিসের ভবিষ্যৎ বস, কিছু বললে চাকরি শেষ। অপমান করুক আর যাই করুক, সব কিছু শুনে হলেও আমার চাকরিটা তো করতে হবে নাকি? রিকশায় উঠে বললাম, আমার পাশে বসবি, কিন্তু আমার শরীরের সাথে যেন তোর শরীর না লাগে। যদি এমন কিছু হয় তাহলে কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দিব তোরে, মনে থাকে যেন। ধুর, কেন যে উনার কথা শুনে এখানে আমি আসতে গেলাম? উনার পাশে বসেও এখন বিপদের মাঝে থাকতে হবে, কি করব? ভয়ে ভয়ে উনার পাশে বসে যতটা সম্ভব নিজেকে দূরে সরিয়ে নিলাম। আজকে এই প্রথম ম্যাডামের সাথে রিক্সা দিয়ে যাচ্ছি, কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না, ভয়ও করছে। হঠাৎ আচমকা ম্যাডাম আমার কাঁধের ওপর মাথা দিয়ে বলল, আমার শরীরটা খুব খারাপ লাগছে, প্লিজ তুই কিছু মনে করিস না, বাসার সামনে আমাকে ডেকে দিস তাহলেই হবে। ম্যাডামের দিকে তাকিয়ে আমি বোকা হয়ে গেলাম। আমাদের অফিসের বস কিনা আমার কাঁধে হেলান দিয়ে শুয়ে আছে। একটা মেয়ের এতটা কাছে কখনো আমি যাইনি, বা এত কাছ থেকে কখনো তাকিয়ে দেখিনি। ম্যাডাম যেই রাগী, হয়তো ওনার শরীর খারাপ লাগছে বলেই আমার কাঁধে হেলান দিয়েছে, নইলে তো আমার থেকে দূরেই থাকতো। আমি ম্যাডামকে এতটা কাছ থেকে দেখব বলে কখনো আশা করিনি। ওনার দিকে তাকিয়ে আমি চোখ বন্ধ করে নিলাম। আল্লাহ একটা মেয়ের ভিতরে কতটা না মায়া মমতা দিয়েছেন, একটা মেয়েকে কাছ থেকে দেখলেই তা বোঝা যায়। তবে আমার এখন কারো ওপর নজর দেওয়া যাবে না, আমার জন্য তো সুইটি আছে, ও যদি এসব জানতে পারে আমার অবস্থা শেষ করে দিবে। ম্যাডামের বাসার সামনে এসে ম্যাডামকে ডাক দিলাম, কিন্তু উনার কোনো খবর নেই, উনি ঘুমের দেশে চলে গেছেন। উনাকে দেখে আমার একটু মায়াই লাগলো বেশি, এই জন্য রিক্সা থেকে নেমে উনাকে কোলে তুলে নিলাম। ম্যাডামের অনুমতি ছাড়া উনাকে কোলে নিলাম, যদি জানতে পারে তো আমার চাকরি শেষ হয়ে যাবে। রিক্সা ভাড়া মিটিয়ে দরজার সামনে গিয়ে কলিং বেল দিলাম। ম্যাডাম একটুও জাগলো না, একটু পাতলাই আছে, এই জন্য এত কষ্ট হচ্ছে না। একটু পর মধ্যবয়সী একটা মহিলা এসে দরজা খুলে দিলেন। উনার মুখের সাথে ম্যাডামের মুখ একদম হুবহু মিল আছে, আর এটাই হয়তো ম্যাডামের আম্মু। আমার কোলে ম্যাডামকে দেখে উনি একটু টেনশনে পড়ে বললেন, বাবা, আমার মেয়ের কি হয়েছে, ওকে তুমি কোলে নিয়েছো কেন? বুঝলাম, মেয়ে যেমন মেয়ের মাও ঠিক তেমনই। আন্টির কথা শুনে আমি বললাম, চিন্তা করবেন না আন্টি, ম্যাডাম রিক্সা দিয়ে আসার সময় ঘুমিয়ে গিয়েছেন, উনাকে আমি ডাক দিয়েছি কিন্তু উনার ঘুম ভাঙেনি, এই জন্য ভাবলাম আগে ওকে রুমে রেখে আসি। তাড়াতাড়ি যাও। আন্টির কথা মতো আমি ম্যাডামকে ওনার রুমে রেখে দিলাম। ম্যাডামের দিকে তাকিয়ে একটু দেখব, সে সময়টাও আমাকে দেয়নি। নিচে আসার পর আন্টি বললেন, তুমি আমার মেয়েকে ধরেছ? ও জানতে পারলে ও 3 বার করে গোসল করবে। আমার মেয়ে কি তোমাকে অনুমতি দিয়েছিল যে ওকে ধরার জন্য? না আন্টি, বলতে না বলতেই থাস থাস, তোমার কত বড় সাহস আমার মেয়ের অনুমতি ছাড়া ওকে কোলে নিয়ে এখানে আসছো? এই ছেলে, তোমার পরিচয় দাও তো একটু। আন্টির হাত থেকে চাপ খেয়ে আমি হতবাক হয়ে গেলাম, একেবারে হুবহু মেয়ের মতো, যেমন মেয়ে ঠিক তেমনি তার মা। এর মাঝেই পিছন থেকে আওয়াজ আসলো, ছেলেটা আমাদের অফিসে আজকে নতুন চাকরি নিয়েছে, আর আমিই বলেছি ওকে তোমার মেয়েকে এখানে নিয়ে আসার জন্য। স্যার আমাকে দেখে একটু সাহস পেলাম, নইলে যেভাবে আন্টি আমাকে ধরছিল। স্যার আমার সামনে এসে বললেন, তা কি হয়েছে বলো তো একটু। আমি স্যারের কথা শুনে সব কিছু বলে দিলাম। স্যার আমার কথা শুনে আমাকে আন্টির থেকে একটু আড়ালে নিয়ে গিয়ে বললেন, বাবা, প্রিয়ার আম্মুর কথায় তুমি কিছু মনে করো না, ঠিক আছে? আমার মেয়ের হাত ধরার শুধু এক ছেলের অধিকার আছে, এছাড়া কেউ যদি আমার মেয়ের শরীরে হাত দেয় তো তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর তুমি তো আমার কথা শুনে এমন কিছু করেছো, তোমার কিছু হবে না, এত ভয় পেতে হবে না, এখন বাসায় যাও, ঠিক আছে? স্যার, আপনি ছাড়া আপনার পরিবারের সবাই এত রাগী কেন? আপনি না আসলে আমার তো আজকে খবর ছিল। স্যার আমার কথা শুনে বললেন, এই মেয়ে আর ওর মায়ের জ্বালায় তো আমি মাঝে মাঝে খুব আতঙ্কে থাকি, এখন বাসায় যাও, বেশি সময় এখানে থাকলে তোমার অবস্থা খারাপ করে ফেলবে। স্যারের কথা শুনে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে বললাম, জীবনে বেঁচে থাকলে আর এই বাসায় আসা যাবে না, তবে আজকে মান সম্মানটা বেঁচে গেল সুইটির জন্য, ও পকেটে টাকা দিয়েছে বলে বেঁচে গেছি, নইলে তো পকেট ফাঁকাই থাকতো। রিকশায় উঠে আবার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি আম্মু রান্না করছে। আমি ডাক দিয়ে বললাম, আম্মু, মাহি কোথায়? ওকে তো কোথায় দেখছি না। আমাকে তো বলে গেল ছাদে গিয়েছে। আমি একটা বই নিয়ে ছাদের দিকে যেতে লাগলাম।
ছাদে গিয়ে দেখি বাড়িওয়ালার ছেলের সাথে মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। যেই বোন আমার বাইরের কোনো ছেলের সাথে পর্যন্ত কথা বলে না, আর আজকে সে। মাহি আমাকে দেখেই মাথা নিচু করে চুপচাপ ছাদ থেকে নেমে গেল। ছাদের কোনায় গিয়ে দাঁড়াতেই আবির বলল, এভাবে হুটহাট করে ছাদে আসো কেন? বিকেলের সময় আমি এখানে থাকি। আবিরের কথা শুনে বললাম, আমি জানতাম না। এই কথা বলে যেই আবার আমি নিচে চলে যাব, তখন আবির বলল, আরে মিয়া, নিচে যেতে হবে না, আমি তো মজা করে বলছি, এত সিরিয়াসভাবে সব কিছু নাও কেন? তবে আজকাল তো দেখি রিক্সা দিয়ে ভালোই ঘোরাঘুরি করো, আবার মেয়ে নিয়ে এক এক সময় এক এক মেয়ে। ভালো ভালো, খুব ভালো, এগিয়ে যাও। আবির আর কিছু না বলে চলে গেল। আমি ছাদে একা একা বসে পড়তে লাগলাম। সবগুলো বই পড়ে শেষ করতে পারলেই হলো। সন্ধ্যার দিকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আপনি আমাদের সাথে আছেন। আপনার মতামতটা কমেন্টে লিখে যান, কারণ আপনার প্রতিটা কথা আমাদের জন্য খুবই মূল্যবান। আর যদি মনে হয় ভিডিওটা অন্য কারো উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, এখনও যদি আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকেন, তাহলে নিচের সাবস্ক্রাইব